ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলো আজকে শুরু করি আমাদের সংবিধানের যে এমসিকিউ সিরিজ যেটা শুরু করেছি অধ্যায়ভিত্তিক। তো সেই এমসিকিউ সিরিজের আজকে তৃতীয় পার্ট অর্থাৎ তৃতীয় দিন। গতকালকে রাত্রিতে তোমাদের আমি এমসিকিউ এর যে 50খানা কোশ্চেন অলরেডি দিয়ে দিয়েছিলাম যে তোমরা এগুলোকে সলভ করো নিজেরা। তো তোমরা নিজেদের মতো আশা করি সলভ করেছো। এবার যে যে জায়গাগুলো তোমাদের সমস্যা হয়েছে এবার সেগুলো দেখো এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সমস্ত এগুলো যেসব ডাউটগুলো আছে ডাউটগুলো ক্লিয়ার হবে। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন নিয়ে ডাউট থাকে আমাকে পার্সোনালি SMS করবে বা আমার এই কমেন্ট বক্সে জানাবে, আমি সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করব। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো, ফ্রম হুইচ কান্ট্রি ওয়াজ দ্য আইডিয়া অফ ফান্ডামেন্টাল রাইট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড? অর্থাৎ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো এখানে ইংলিশ টার্ম আমি দিয়েছি, বাইল্যাঙ্গুয়ালে করেছি একটাই কারণে, কারণ সংবিধান সাধারণত সংবিধান এবং ইকোনমিক এই দুটো সাবজেক্ট চেষ্টা করবে তোমরা ইংলিশে পড়ার, কারণ এখানে ইংলিশ টার্মগুলো তুলনামূলকভাবে বাংলার থেকে সহজ থাকে। ওকে, দেখাবো যে তুলনামূলকভাবে বাংলার থেকে সহজ থাকে, কারণ দু একটা এমন টার্ম তোমাদের দেখাবো, দেখবে তোমরা যে তোমরা হয়তো বাংলা টার্ম কোনো দিন শোনোইনি, যে ইংলিশটাই বেস্ট ছিল এরকম মনে হবে। তো চলো তাহলে অ্যান্সার করি। তার মানে কি, আমাদের যে মৌলিক অধিকার, ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে, মৌলিক অধিকার আমরা পার্ট 3-তে দেখতে পাই, তাই তো? তাহলে আমরা কি কোথায় দেখতে পাই এটাকে? মৌলিক অধিকার দেখতে পাই আমরা পার্ট 3-তে। আর সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাতে আমরা দেখতে পাবো, 12 থেকে 35 নম্বর ধারার ভিতরে আমরা মৌলিক অধিকার দেখতে পাই। তাহলে মৌলিক অধিকারের ধারণাটি আমরা কোন দেশ থেকে নিয়েছি? দেখো মৌলিক অধিকার ময়ের সাথে একটা জিনিস মনে রাখবে, ময়ের সাথে মার্কিন, ঠিক আছে? তাহলে ম দিয়ে দেখো মার্কিন, তাহলে ময়ের সাথে মার্কিন কথাটা মনে রাখবে। তাহলে মার্কিন সংবিধান থেকে আমরা মৌলিক অধিকারের ধারণা নিয়েছি, অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে আমরা মৌলিক অধিকারের ধারণাটা নিয়েছি। চলো নেক্সট কোশ্চেনে আসি। দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর ইন্সপায়ার্ড বাই দ্য কনস্টিটিউশন, অর্থাৎ নির্দেশমূলক নীতি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশিকার বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? USA, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড নাকি রাশিয়া? তো সঠিক অ্যান্সার কি? আয়ারল্যান্ড। তো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আমরা কোথায় দেখতে পাবো? চতুর্থ পার্টে দেখতে পাবো আমরা, 4th পার্টে। তো 4th পার্টে আমরা দেখতে পাই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি 36 থেকে 51 নম্বর ধারার ভিতরে আমরা দেখতে পাবো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। নেক্সট কোশ্চেনে আসি। দ্য কনসেপ্ট অফ কনকারেন্ট লিস্ট ওয়াজ বরোড ফ্রম হুইচ কনস্টিটিউশন? অর্থাৎ যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? দেখো যুগ্ম তালিকার ধারণা আমরা নেব কোন দেশ থেকে? কানাডা। ওকে, যুগ্ম তালিকা, কনকারেন্ট বলেছে, একটু ভুল বলেছি আমি। কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকার ধারণা হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে? যুগ্ম তালিকার ধারণা আমরা কোন দেশ থেকে পাবো? তাহলে অস্ট্রেলিয়া। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, তারপরে আছে দ্য ফিচার্স অফ পার্লামেন্টারি সিস্টেম ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বরোড ফ্রম, অর্থাৎ ভারতীয় সংবিধানের সংসদীয় পদ্ধতি গৃহীত হয়েছে। আচ্ছা, আগে কনকারেন্ট লিস্টটা একটু বলে নিই, আমার বলা হলো না। কনকারেন্ট লিস্ট বলতে দেখো এটাকে বোঝায় যে আমাদের টোটাল ভারতীয় সংবিধানের এটাকে যতগুলো আমাদের আর্টিকেল আছে সমস্ত আর্টিকেলগুলোকে বা ক্ষমতা, ভারতীয় যে ক্ষমতাগুলো রয়েছে সংবিধানের, সেই ক্ষমতাগুলোকে 3টে পার্টে আমরা ভাগ করি। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকবে, মানে ক্ষমতা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা। তো এই যুগ্ম তালিকার হাতে মানে যেগুলো থাকে সেগুলোকে বলছি আমরা কনকারেন্ট লিস্ট, অর্থাৎ সেন্ট্রাল লিস্টেও থাকবে, কনকারেন্ট লিস্টেও থাকবে। ওকে, তাহলে এই সেন্ট্রাল লিস্ট এবং কনকারেন্ট লিস্টের ভিতরে দুটো যে জায়গাটায় থাকবে সেটাকে বলছি আমরা কনকারেন্ট লিস্ট। তাহলে এই কনকারেন্ট লিস্টের ধারণা আমরা নিয়েছি অস্ট্রেলিয়া থেকে, ঠিক আছে? চলো এবার নেক্সট কোশ্চেন আসি। দেখো দ্য ফিচার অফ পার্লামেন্টারি সিস্টেম ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বরোড ফ্রম, অর্থাৎ ভারতীয় সংবিধানের সংসদীয় পদ্ধতি গৃহীত হয়েছে। তাহলে ভারতীয় সংবিধানের দেখো সংসদীয় পদ্ধতি, আমরা দেখবে সংসদীয় ব্যবস্থাটাই তাহলে আমরা কোন দেশ থেকে নিচ্ছি? UK থেকে, অর্থাৎ ব্রিটেন থেকে। কারণ কি, আমাদের ভারত যখন স্বাধীন হওয়ার পূর্বে পর্যন্ত ভারত আমাদের কাদের অধীনে ছিল? ব্রিটেনদের হাতে। তাহলে ম্যাক্সিমাম পার্টটা আমরা ব্রিটেন থেকে পাবো, সেই কারণে ভারতের সংসদীয় পদ্ধতিটা ব্রিটেন থেকে আমাদের নেওয়া হয়েছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর, দ্য আইডিয়া অফ জুডিশিয়াল রিভিউ ইন ইন্ডিয়া ইজ বরোড ফ্রম, ভারতের বিচার বিভাগীয় পর্যালোচনা, অর্থাৎ বিচার বিভাগীয় পর্যালোচনা বা জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ যে কোনো একটা বিচার দিল তারপরে সেটার পরে আবার তার রিভিউ করা বা রিভিউ পিটিশন জারি করে যেমন, তো সেই বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণাটি আমরা কোন দেশ থেকে নিয়েছি? চলো তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণাটি আমরা নিয়েছি
ইউএসএ অর্থাৎ আমেরিকা থেকে নিয়েছি এটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসা যাক। চলো এবার নেক্সট কোশ্চেন আসা যাক। দ্য কনসেপ্ট অফ ফেডারেল স্ট্রাকচার উইথ এ স্ট্রং সেন্টার ইজ ডেরাইভড ফ্রম, অর্থাৎ শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারণাটি এসেছে। শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় কাঠামো এসেছে, তাহলে সঠিক অ্যান্সার কি দেখো অপশানগুলো, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা নাকি আয়ারল্যান্ড। তাহলে দেখো এখানে কি বলেছে আগে একটু ভালো করে বুঝে যাবে, শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তাহলে শক্তিশালী কেন্দ্র, তাহলে আমাদের দেখো আমাদের দেশেও তাই একটা শক্তিশালী কেন্দ্র থাকছে, তার সঙ্গে কি যুক্তরাষ্ট্রীয় যে কাঠামোর ধারণাটা, এটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? এই কনসেপ্টটা নিয়েছি আমরা কানাডা থেকে। তো সঠিক অ্যান্সার হচ্ছে কানাডা। নেক্সট কোশ্চেন, ভারতের আইনের শাসন অর্থাৎ রুল অফ ল, আইনের শাসনের ধারণাটিকে আমরা কোন দেশ থেকে নিয়েছি? রুল অফ ল বা আইনের শাসন। তাহলে আইনের শাসন দেখবে ম্যাক্সিমাম আইন আমরা কোথা থেকে নিয়েছি? ব্রিটেন থেকে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ব্রিটেন। তাহলে আইনের শাসন অর্থাৎ রুল অফ ল, এই ধারণাটি আমরা নিয়েছি ব্রিটেন থেকে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের জরুরি অবস্থার ধারণা নেওয়া হয়েছে। দেখো জরুরি অবস্থা, আমরা জানি যে ভারতীয় সংবিধানে আমাদের 3 রকম জরুরি অবস্থা দেখতে পাই, 352, 356 অ্যান্ড 360। 352তে দেখতে পাই আমরা কি ধারণা? 352 জাতীয় জরুরি ব্যবস্থা, জাতীয় জরুরি বা ন্যাশনাল এমার্জেন্সি, আর এটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, আর 360 হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, NANCE, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তাহলে আমরা এই 3 রকম এমার্জেন্সি দেখতে পাই, 352, 356 অ্যান্ড 360। 352তে দেখতে পাবো কি জাতীয় জরুরি ব্যবস্থা, 356তে স্টেট এমার্জেন্সি অর্থাৎ রাজ্যের জরুরি ব্যবস্থা, এবং 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল জরুরি ব্যবস্থা অর্থাৎ অর্থনৈতিক জরুরি ব্যবস্থা। ভারতীয় সংবিধানে এখনও পর্যন্ত অর্থনৈতিক জরুরি ব্যবস্থা চালু হয়নি, মানে কখনো হয়নি। জাতীয় জরুরি ব্যবস্থা এখনও পর্যন্ত 3 বার হয়েছে, আর স্টেট এমার্জেন্সি তো হতেই আছে মাঝে মধ্যেই। তো স্টেট এমার্জেন্সি এখনও পর্যন্ত ম্যাক্সিমাম বার হয়েছে, যদি বলা হয় ম্যাক্সিমাম টাইম ব্যাপী হচ্ছে ইউপি, আর ম্যাক্সিমাম বার প্রয়োগ হয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব। ওকে, তাহলে ভারতীয় সংবিধানের জরুরি ব্যবস্থার ধারণা কোথায় থেকে নিচ্ছি আমরা? দেখো জরুরির সাথে বর্গীর জয়ের সাথে বর্গীর জ মনে রাখবে, জার্মানি। ঠিক আছে, তাহলে জরুরি ব্যবস্থা নিয়েছি আমরা জার্মান থেকে। তারপরে নেক্সট কোশ্চেনে আসি আমরা। নেক্সট দেখো, সংবিধান, দ্য প্রসিডিওর ফর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ইজ ইন্সপায়ার্ড, অর্থাৎ সংবিধান সংশোধনের প্রক্রিয়াটি। তাহলে সংবিধান সংশোধন প্রক্রিয়াটি আমরা নিচ্ছি। দেখো এখনও পর্যন্ত কোন দেশ তুলনামূলকভাবে আমাদের পিছিয়ে আছে, এটা মাথায় রাখবে যে আমাদের তুলনামূলকভাবে এখনও যেহেতু পিছিয়ে আছে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা বহুত কিছু সংশোধন করার প্রয়োজন, তাই ওখান থেকে আমরা সংশোধনের পদ্ধতিটা নিয়েছি। তাহলে সাউথ আফ্রিকা থেকে আমরা সংশোধনের পদ্ধতিটা নিয়েছি। ভারতীয় সংবিধানের সংশোধন করতে পারি 368 নম্বর ধারা অনুসারে। ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কত নম্বর ধারা অনুসারে? 368 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন, দ্য আইডিয়া অফ সিঙ্গেল সিটিজেনশিপ ইন ইন্ডিয়া হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম, অর্থাৎ ভারতে একক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ ধারণাটি গৃহীত হয়েছে কোথা থেকে? দেখো ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা বা সিঙ্গেল সিটিজেনশিপ ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশ থেকে? তো সঠিক অ্যান্সার দেখো ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া নাকি আয়ারল্যান্ড। সঠিক অ্যান্সার ইউকে, ব্রিটেন থেকে নিয়েছি আমরা। ম্যাক্সিমাম সংবিধানের ম্যাক্সিমাম জায়গাটাই আমরা ব্রিটেন থেকে নিয়েছি। আমরা সংবিধানের ম্যাক্সিমাম পার্ট নিয়েছি হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন থেকে। ভারত শাসন আইন সেটা দেখো এই ভারত শাসন আইনটা কারা প্রয়োগ করে? ব্রিটেন। তাহলে ব্রিটেন থেকে আমরা ম্যাক্সিমাম মানে আমাদের যে সংবিধানের ম্যাক্সিমাম পার্টটা তাহলে আমরা ব্রিটেন থেকে পাবো, তাই ম্যাক্সিমাম পার্ট আমরা ব্রিটেন থেকেই পেয়েছি। নেক্সট কোশ্চেন আসি, দ্য কনসেপ্ট অফ ক্যাবিনেট রেসপন্সিবিলিটি ইজ বরোড ফ্রম, অর্থাৎ মন্ত্রিসভার দায়িত্ব, ক্যাবিনেট রেসপন্সিবিলিটি বা মন্ত্রিসভার দায়িত্ব। তাহলে মন্ত্রিসভার দায়িত্ব আমরা কোন দেশ থেকে নেব? সঠিক অ্যান্সার আছে ইউকে। তাহলে মন্ত্রিসভার দায়িত্ব নিচ্ছি আমরা ইউকে থেকে। একই রকম দেখো আগের কোশ্চেনের মতো সেম অ্যান্সার ইউকে। নেক্সট কোশ্চেন আসি, দ্য স্ট্রাকচার অফ বাইক্যামেরাল লেজিসলেচার ইন ইন্ডিয়া ইজ ইন্সপায়ার্ড বাই, অর্থাৎ ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কাঠামো, ভারতের যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে তার কাঠামোটি আমরা কোন দেশ থেকে নিয়েছি? দ্বিকক্ষ বিশিষ্ট, এটা হচ্ছে ইউএসএ। ওকে, এটা হচ্ছে আমেরিকা থেকে নিয়েছি আমরা বা ইউএসএ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আমরা জানো যে আমাদের পার্লামেন্টে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থাকে। উচ্চকক্ষকে বলি আমরা রাজ্যসভা,
আর নিম্নকক্ষকে বলি আমরা লোকসভা। আর পার্লামেন্ট গঠন হয় আমাদের রাজ্যসভা, লোকসভা প্লাস হচ্ছে রাষ্ট্রপতি, এই পার্লামেন্ট গঠন হয় এগুলো নিয়ে। আর আমাদের রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। রাজ্যসভার ম্যাক্সিমাম সদস্য হচ্ছে 250, আর লোকসভার বর্তমান ম্যাক্সিমাম সদস্যর সংখ্যা হচ্ছে 550। আগে 552 ছিল, বর্তমানে 550। নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইজ ইন্সপায়ার্ড বাই দ্য কনস্টিটিউশন অফ, অর্থাৎ মৌলিক কর্তব্যের ধারণাটি দেখো, কর্তব্য আগে কী পড়লাম, মৌলিক অধিকার। মৌলিক অধিকার আর মৌলিক কর্তব্যের ভিতরে ফারাক আছে। মৌলিক অধিকার যেটা আমাদের দেখো সংবিধানে 12 থেকে 35 নম্বর ধারার ভিতরে থাকছে, সেটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। আর মৌলিক কর্তব্য আমরা পাবো 51A, এটা ছিল না আগে, এটা 51A অ্যাড হয়েছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 মৌলিক কর্তব্য আমাদের অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে মৌলিক কর্তব্য আমাদের ভারতীয় সংবিধানে কত, মানে কোন দেশ থেকে আমরা নিয়েছি জানবে, রাশিয়া থেকে নিয়েছি। কারণ রাশিয়া বড় কান্ট্রি, আর যে বড়, একটা ট্রিক্স মনে রাখবে যে বাড়ির যদি কেউ বড় হয় দেখবে বড় দায়িত্ব বেশি। তো রাশিয়া হচ্ছে সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় কান্ট্রি, সেজন্য তার দায়িত্ব সবথেকে বেশি, সেখানে রাশিয়ার থেকে আমরা দায়িত্ব কর্তব্যবোধটা নিয়েছি। ওকে, তাহলে মৌলিক কর্তব্যটা নিয়েছি আমরা রাশিয়া থেকে। নেক্সট কোশ্চেন, দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইজ সিমিলার, অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতি পদ কোন দেশের অনুপ্রেরণায়? উপরাষ্ট্রপতি ইউকে, কানাডা, ইউএসএ নাকি আয়ারল্যান্ড? দেখো উপরাষ্ট্রপতি পদ খুব ভালো কোশ্চেন কিন্তু এটা, যে উপরাষ্ট্রপতি পদ আমরা কোন দেশ থেকে নিয়েছি। দেখো তাহলে সঠিক অ্যান্সার কি, আমরা অ্যান্সার করব ইউএসএ। উপরাষ্ট্রপতির পদ প্রত্যেকটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা এমসিকিউ পরীক্ষাতে কিন্তু বারংবার এসেছে। ওই জন্য তোমরা চেষ্টা করবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা এমসিকিউ বারবার দেখার, এবং ভিডিওটা সম্পূর্ণ কোনো রকম স্কিপ না করে প্রত্যেকটা কোশ্চেনের সঠিক ডেফিনেশন দেখার, কোনো রকম টাইম নষ্ট না করে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা এমসিকিউ কমপ্লিট করার। কারণ আমি কোনো টাইম, এক্সট্রা টাইম তোমাদের নিই না, যে তোমাদের হয়তো যে ভিডিও দেখতে গিয়ে তোমাদের বোর হচ্ছে। যদি সিরিয়াস কেউ পড়াশোনা করো, প্রত্যেকটা ইনফরমেশন তোমার কাজে লাগবে। নেক্সট কোশ্চেন আসে, দেখো দ্য কনকারেন্ট লিস্ট ইনক্লুডস সাবজেক্ট ফ্রম। কনকারেন্ট লিস্ট বলতে যুগ্ম তালিকা। যুগ্ম তালিকার বিষয়গুলো এসেছে, অনলি কনকারেন্ট লিস্ট, এই সেন্ট্রাল লিস্ট, অনলি স্টেট লিস্ট নাকি বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট লিস্ট। আমরা জানি কি কনকারেন্ট লিস্ট হচ্ছে, কনকারেন্ট লিস্ট মানে যুগ্ম তালিকা, তাহলে সেন্ট্রাল এবং স্টেট দুজনের হাতেই থাকবে, সেজন্য স্টেট লিস্ট, অর্থাৎ কনকারেন্ট লিস্ট বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট লিস্ট। আচ্ছা, যদি বলা হয় যে এর বাইরে যে সব পাওয়ারগুলো আছে সেটা কাদের হাতে থাকবে, যেটাকে আমরা বলি রেসিডুয়াল পাওয়ার। রেসিডুয়াল পাওয়ার, এই রেসিডুয়াল পাওয়ার থাকবে কিন্তু অনলি ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি বলছি, তখন কিন্তু রেসিডুয়াল পাওয়ার হবে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। ঠিক আছে, যদি বলা হয় অবশিষ্ট ক্ষমতার অধিকারী কে, বা অবশিষ্ট ক্ষমতা কার হাতে থাকবে, তাহলে হবে সেন্ট্রালের হাতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, দ্য মেথড অফ ইলেকশন ফর অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ বরোড ফ্রম, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আমরা কোন দেশ থেকে নিয়েছি? দেখো ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি, দেখো রাষ্ট্রপতি ব্যাপারটা আমরা এখান থেকে নিচ্ছি আয়ারল্যান্ড থেকে, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেব আমরা আয়ারল্যান্ড থেকে। নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইন ইন্ডিয়া ইজ ইন্সপায়ার্ড বাই, অর্থাৎ ভারতের স্বাধীন বিচার ব্যবস্থা অনুপ্রাণিত হয়েছে। ভারতবর্ষের যে স্বাধীনভাবে বিচার ব্যবস্থা রয়েছে, আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে 124 নম্বর আর্টিকেলে, তাহলে সুপ্রিম কোর্টকে আমাদের স্বাধীনভাবে ক্ষমতা দেওয়া রয়েছে, অর্থাৎ বিচার ব্যবস্থা আমাদের পুরোপুরি স্বাধীন। তাহলে এই স্বাধীন বিচার ব্যবস্থার ধারণাটি আমরা কোন দেশ থেকে নিয়েছি? দেখো অপশানগুলো দেখো, একটু অপশানগুলো ভালো করে খেয়াল করো, জার্মানি, ইউকে, ইউএসএ নাকি ফ্রান্স। জার্মানি, ইউকে, ইউএসএ নাকি ফ্রান্স, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ইউএসএ। ইউএসএ সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে আসি, দ্য কোয়াসি ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড বাই। দেখো কোয়াসি ফেডারেল কথাটা একটু ভালো করে খেয়াল করবে, কোয়াসি ফেডারেল অর্থাৎ আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। ভারতীয় সংবিধানকে কিন্তু আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলা হয় অনেক সময়, কোয়াসি ফেডারেল। তাহলে ভারতের আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুপ্রাণিত হয়েছে ইউএসএ, ইউকে, কানাডা নাকি ইউএসএসআর। সঠিক অ্যান্সার কী হবে? দেখো 18 নম্বর কোশ্চেন একটু ভালো করে খেয়াল করো, আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো হচ্ছে আমরা কানাডা থেকে নিয়েছি। তাহলে আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো কাদের থেকে নিয়েছি? আমরা কানাডা থেকে। নেক্সট কোশ্চেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমরা কানাডা থেকে নিয়েছি, তাহলে আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমরা কানাডা থেকে নিচ্ছি। নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ ইমপিচমেন্ট। দেখো ইমপিচমেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির অপসারণ। দেখো রাষ্ট্রপতির অভিশংসন, বাংলাটা দেখছো কত কঠিন বাংলা এটা। অভিশংসন প্রক্রিয়া কোন দেশ থেকে গৃহীত হয়েছে? আমি একটা লাস্ট একটা কি একটা এক্সাম দিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে,
সেখানে আমি এই কোশ্চেনটা পেয়েছিলাম এবং এই অভিশংসন কথাটা দেখে আমার ভীষণ রকম ডাউট হয়েছিল যে এটা আবার কি রাষ্ট্রপতির অভিশংসন। পরবর্তী ক্ষেত্রে দেখি যে ইমপিচমেন্ট, মানে ওটার ইংলিশ টার্মটা যখন দেখলাম তখন দেখলাম ইমপিচমেন্ট। ওই জন্য যদি তোমরা বাংলায় পরীক্ষা দাও একটু খেয়াল করবে যে টার্মগুলো তোমরা দেখা যায় বাংলায় বুঝতে পারছো না, সাইডে ইংলিশ টার্মটা দেখবে ইংলিশ টার্মটা নিশ্চয়ই তার সহজ থাকে, ঠিক আছে। তাহলে ইমপিচমেন্টের ধারণা দেখো, রাষ্ট্রপতির ইমপিচমেন্টের প্রক্রিয়া কোন দেশ থেকে আমরা গৃহীত হয়েছে? ইউকে, ইউএসএ, জার্মানি নাকি ফ্রান্স? সঠিক অ্যান্সার কী হবে? কানাডা। ওকে, এই সরি কানাডা বলছি, ভুল বলছি আমি, ইউকে, ইউএসএ, জার্মানি নাকি ফ্রান্স, এখানে আমি ওকে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ইউএসএ। তাহলে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ধারণা নিচ্ছি আমরা ইউএসএ থেকে। নেক্সট কোশ্চেন, রেসিডুয়াল পাওয়ার, একটু আগে বলে দিলাম রেসিডুয়াল বা অবশিষ্ট ক্ষমতা গৃহীত হয়েছে। দেখো অবশিষ্ট ক্ষমতা গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? কানাডা, ঠিক আছে। তাহলে অবশিষ্ট ক্ষমতা কার হাতে বললাম আমি? অবশিষ্ট ক্ষমতা সবসময় সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকবে। নেক্সট কোশ্চেন, হাউ মেনি পার্টস ওয়ার দেয়ার ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন? তাহলে অরিজিনাল যে সংবিধান ছিল সেখানে কটি পার্ট ছিল? মূল সংবিধানে আমরা কটি পার্ট দেখতে পাই? মূল সংবিধানে আমরা 22টা পার্ট ছিল, ঠিক আছে। মূল সংবিধানে আমরা 22টা পার্ট দেখতে পাই। বর্তমানে আমরা কটা পার্ট দেখতে পাবো? বর্তমানে পার্ট রয়েছে 25টি। বর্তমানে পার্ট রয়েছে 25টি, কিন্তু মূল সংবিধানে ছিল 22টি। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইট? দেখো কোন অংশে মৌলিক অধিকার সংক্রান্ত ধারাগুলি রয়েছে? তাহলে পার্ট 3, একটু আগেই আমি ডিসকাস করলাম পার্ট 3 12 থেকে 35 নম্বর ধারা, 12 থেকে 35 নম্বর ধারাতে আমাদের মৌলিক অধিকার রয়েছে। তারপরে নেক্সট কোশ্চেন, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর ফাউন্ড ইন? দেখো রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি কোন অংশে রয়েছে? এটাও আমরা বললাম পার্ট 4। তারপরে ফান্ডামেন্টাল ডিউটিস আর লিস্টেড আন্ডার? মৌলিক কর্তব্য, দেখো মৌলিক কর্তব্য রয়েছে, একটু আগে আলোচনা করলাম পার্ট 4A। পার্ট 4A মৌলিক কর্তব্য বর্তমানে রয়েছে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। যদি কোশ্চেন করে যে কটি মৌলিক কর্তব্য রয়েছে? 11টি। লাস্ট মৌলিক কর্তব্য কোনটি? লাস্ট মৌলিক কর্তব্য হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিশুকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে লাস্ট মৌলিক কর্তব্য আমাদের। তারপরে নেক্সট, পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ ডেসক্রাইবড ইন? দেখো পঞ্চায়েত রাজ কোন অংশে রয়েছে? খুব ভালো কোশ্চেন এটা, কিন্তু পঞ্চায়েত রাজ কোন অংশে রয়েছে? দেখো খুব ভালো কোশ্চেন, চেষ্টা করো। এটা পঞ্চায়েতি রাজ পার্ট, তাহলে আমরা কি অ্যান্সার করবো? এটা পার্ট 9 পঞ্চায়েতি রাজ, তাই তো। দেখো পার্ট 9 পঞ্চায়েতি রাজ দেখতে পাবো আমরা পার্ট 9-এ। নেক্সট কোশ্চেন, ইউনিয়ন টেরিটরি আর মেনশন ইন? অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল কোথায় উল্লেখ রয়েছে? এই কোশ্চেনগুলো বেশি আসে পরীক্ষায়। ইউনিয়ন টেরিটরি, তাহলে কত নম্বর দেখতে পাবো আমরা? পার্ট 8, অর্থাৎ 8ম পার্টে রয়েছে ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি বিষয় কত নম্বর পার্টে রয়েছে? অর্থাৎ 8ম পার্ট। আচ্ছা এইগুলো যদি বুঝতে অসুবিধা হয় একটি জিনিস বোঝো আগে, আমরা ভারতের 1 থেকে 4 নম্বরে যেমন দেখতে পাই আমরা কোন পার্ট? ইউনিয়ন অফ ইন্ডিয়া। তারপরে 5 থেকে 11 নম্বর দেখতে পাচ্ছি আমরা নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ। 12 থেকে 35 নম্বরে আমরা মৌলিক অধিকার। তারপরে আমরা দেখতে পাচ্ছি 36 থেকে 51 পর্যন্ত আমরা দেখতে পাবো হচ্ছে নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এবং 51 এতে দেখতে পাবো আমরা হচ্ছে মৌলিক কর্তব্য। এই কটা পরীক্ষায় সবথেকে বেশি আসে। এরপরে যেসব জায়গাগুলো আমি একটু বলছি, যেমন ইউনিয়ন টেরিটরি পার্ট 8, এটা দেখবে আমি অলরেডি তোমাদের যে পিডিএফটা দিয়ে রেখেছি ওই পিডিএফটায় ডিটেলস তোমাদের দেওয়া আছে, যেটা পিডিএফ বুক, যেটা তোমাদের ফ্রি একটা পিডিএফ বুক দিয়ে রেখেছি, সেই বুকটা একটু পড়ে নেবে, দেখবে এগুলো ডিটেলস পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসি। অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ ডিসকাসড ইন? অর্থাৎ সংবিধান সংশোধন সংক্রান্ত ধারা রয়েছে। দেখো সংবিধান সংশোধন সংক্রান্ত ধারা রয়েছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার যে আমাদের কী বললাম যে সংবিধান সংশোধন কত নম্বর ধারায় দেখতে পাবো না? 368 নম্বর ধারায়। তাহলে সংবিধান সংশোধন আমাদের কত নম্বর পার্টে যদি রয়েছে? তাহলে হবে 20 নম্বর পার্টে। সংবিধান সংশোধন আমরা দেখতে পাবো 20 নম্বর পার্টে 368 নম্বর আর্টিকেলে। ওকে, নেক্সট, হুইচ পার্ট ডিলস উইথ ইলেকশন? দেখো নির্বাচন সংক্রান্ত ধারা রয়েছে। নির্বাচন সংক্রান্ত ধারা রয়েছে কোথায়? পার্ট, দেখো নির্বাচন সংক্রান্ত ধারা অর্থাৎ নির্বাচন যে ইলেকশন, তাহলে আমরা কোথায় দেখতে পাবো? আগে এটা ধারাটা জেনে রাখো, 324 থেকে 329-এর ভিতরে আমরা ইলেকশন সংক্রান্ত ধারা দেখতে পাবো। তাহলে এটা আমরা দেখতে পাবো কোথায়? 15 নম্বর পার্টে, 15 নম্বর পার্ট 15। নেক্সট কোশ্চেন, সহযোগী সমিতি বা কোঅপারেটিভ সোসাইটিস ওয়ার অ্যাডেড ইন? কোঅপারেটিভ সোসাইটি বা সহযোগী সমিতি যুক্ত হয়েছে কত নম্বর পার্টে? দেখো কোঅপারেটিভ সোসাইটি বা সহযোগী সমিতি দেখো যুক্ত হয়েছে আমাদের হচ্ছে 57, এটা হচ্ছে তোমার IX
রোমান হরফে তো 1 মিনিট, না 9-এর বি, সরি 9-এর বি, কোঅপারেটিভ হচ্ছে 9-এর বি পার্টে। ওকে, নেক্সট কোশ্চেন 30 নম্বর, মিউনিসিপ্যালিটিস আর ফাউন্ড ইন। দেখো মিউনিসিপ্যালিটিস আমরা কোথায় পাবো বা নগরপালিকা কোথায় পাবো, তাহলে মিউনিসিপ্যালিটিস আমরা পাবো, দেখো পার্ট 9-এর এ। আমরা পার্ট 9-এ কী পেয়েছি? পঞ্চায়েত। তাহলে পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে আমরা মিউনিসিপ্যালিটি পাই। পঞ্চায়েত যদি আমরা 9-এ থাকে তাহলে নিশ্চয়ই মিউনিসিপ্যালিটি আমাদের 9-এর এতেই হবে। সেই কারণে এখানে পঞ্চায়েত আর এ দেখো দুটোই আমরা 9-এ পাবো, কিন্তু 9 এবং 9-এর এ এই দুটো। আর 9-এর বিতে কী পাচ্ছি আমরা? দেখো 9-এর বিতে পাচ্ছি আমরা কোঅপারেটিভ সোসাইটিস। ওকে, পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট 9-এর বি আর 9-এর এ সব থেকে বেশি আসে কিন্তু এখন পরীক্ষায় 9-এর বি। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন রিলেটস টু দ্য জুডিশিয়ারি, অর্থাৎ বিচার ব্যবস্থা সংক্রান্ত ধারা কোথায় রয়েছে? বিচার ব্যবস্থা সংক্রান্ত ধারা আমরা কোথায় দেখতে পাবো? পার্ট 5। দেখো পার্ট 5-এ দেখতে পাবো আমরা বিচার ব্যবস্থা সংক্রান্ত ধারা। বিচার সংক্রান্ত ধারা যদি আমরা দেখি তাহলে আমাদের সুপ্রিম কোর্টের যে গঠন দেখতে পাই আমরা 124 থেকে 147 নম্বর ধারার ভিতরে আমরা বিচার সংক্রান্ত বিষয়গুলো দেখতে পাবো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আসছি 32 নম্বর, এমার্জেন্সি প্রভিশন আর ডেসক্রাইবড ইন, অর্থাৎ জরুরি অবস্থার বিধান রয়েছে। দেখো 32 নম্বর ধারা জরুরি অবস্থার বিধান রয়েছে। আমরা তাহলে কোথায় দেখতে পাবো আমরা? 18তম, অর্থাৎ রোমান হরফে পার্ট 18 18তম পার্টে আমরা দেখতে পাবো কি? জরুরি অবস্থা। তাহলে আমরা ভারতীয় সংবিধানে 3 রকম জরুরি অবস্থা দেখতে পাবো। এক হচ্ছে 352, 356 এবং 360। এটা আর রিপিট করছি না, একটু আগেই আমি বললাম এটার বিষয়। আর জরুরি অবস্থার ক্ষেত্রে দেখো আরেকটা আমরা এখানে জরুরি অবস্থার ভিতরে আরেকটা আর্টিকেল শুনে রাখো, 355 নম্বর আর্টিকেল, খুবই ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। 355 নম্বর আর্টিকেল, 355 নম্বর আর্টিকেলের বিষয়বস্তু কি দেখো? 355 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধানে দেখবে 356 জারি হওয়ার আগের মানে যে আর্টিকেলটা জারি করা হয় সেটা হচ্ছে 355। অর্থাৎ যেমন এটা মণিপুরে লাগু করা হয়েছিল রিসেন্টলি, এর বিষয়বস্তু কি শুনে রাখো একটু। 355 নম্বর আর্টিকেল সেই রাজ্যে জারি করা হয় যখন সেই রাজ্যে দেখা যাচ্ছে স্টেট কোনো কারণে ফেলিওর হয়ে গেল, দেখা যাচ্ছে সেই রাজ্যের পরিস্থিতি সামাল দিতে ফেলিওর হয়ে গেল, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানকার মানে প্রশাসনিক যে দায়িত্বটা, অর্থাৎ যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা টোটালি, যে ল অ্যান্ড অর্ডারটা, অর্থাৎ নট অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব তো স্টেটের থাকে। এই ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব তখন সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেয়। বাকি স্টেট গভর্নমেন্ট যেমন থাকে তেমন স্টেট গভর্নমেন্ট চলবে, কিন্তু ল অ্যান্ড অর্ডারটা টোটালি সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেবে। অর্থাৎ সেখানে সেনাবাহিনী নিয়োগ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তর থেকে সেই স্টেটকে পরিচালনা করা হয়, ল অ্যান্ড অর্ডারটাকে দেখাশোনা করা হয়। বুঝতে পেরেছো? রিসেন্টলি যে মণিপুরে জাতিগত দাঙ্গা হয়েছিল সেই কারণে 355 নম্বর আর্টিকেল ওখানে মণিপুরে লাগু করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আর 355 থেকে 356 ডিফারেন্স হচ্ছে এটাই, 355টা ল অ্যান্ড অর্ডারটা নেওয়া হয়, 356 টোটালটাই ভেঙে দেওয়া হয়, সেই রাজ্যের মানে শাসন ব্যবস্থাটাকে টোটালটাই ভেঙে দেওয়া হয়। অর্থাৎ সে রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো কিছু কারোর অস্তিত্ব থাকে না, কিন্তু 355 কি রাজ্যের মুখ্যমন্ত্রীর অস্তিত্ব থাকবে, সেই সঙ্গে ল অ্যান্ড অর্ডারটা শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে চলে যাবে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে আসি, দেখো হুইচ পার্ট ডিসকাস দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সরকারি ভাষা সংক্রান্ত ধারা রয়েছে। দেখো সরকারি ভাষা সংক্রান্ত ধারা রয়েছে, তাহলে এটা দেখো অপশানগুলো দেখো একটু। 33 পার্ট 10-14 রোমান হরফে আমার প্রচণ্ড অসুবিধা হয় পড়তে, যাই হোক কিন্তু কিছু করার নেই, এইভাবেই করতে হবে। তাহলে ভাষা সংক্রান্ত বিষয় রয়েছে আমাদের 17তম বিষয়, পার্ট 17, 17তম মানে পার্টে রয়েছে আমাদের ভাষা সংক্রান্ত বিষয়। আর যদি আচ্ছা শিডিউলটা পরে আছে, এখন বলছি না। ভাষা আমাদের ভারতীয় সংবিধানে বর্তমানে 22টি ল্যাঙ্গুয়েজকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া রয়েছে, তাহলে 22টি ভাষা রয়েছে সরকারিভাবে। চলো নেক্সট কোশ্চেন, যখন ভারতীয় সংবিধান যখন জারি হয় তখন 14টা ভাষা আমাদের ছিল সংবিধানে, পরবর্তী ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট হতে 22টা ভাষা আমাদের অ্যাড হয়েছে টোটালি। তারপরে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি আর কভার্ড ইন, অর্থাৎ কেন্দ্র ও তার অঞ্চল কোথায়। দেখো কেন্দ্র এবং তার অঞ্চল কোথায় অন্তর্ভুক্ত রয়েছে, তাহলে কেন্দ্র এবং তার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যান্ড পার্ট 4। দেখো কেন্দ্র আর তার অঞ্চল দিয়েছে, তাহলে কেন্দ্র আর অঞ্চল আমরা কোথায় দেখতে পাবো? তো এটা দেখতে পাবো আমরা পার্ট 1-এ। পার্ট 1-এ আমরা দেখতে পাই কি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা এখানেই দেখতে পাচ্ছি আমরা, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এটা আমরা দেখতে পাবো পার্ট 1-এ। পার্ট 1-এ 1 থেকে 4 নম্বর আর্টিকেলের ভিতরে। ওকে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন আসি,
কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক কোথায় সংজ্ঞায়িত রয়েছে? দেখো, কেন্দ্র এবং রাজ্যের সংজ্ঞা, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক মানে সেন্ট্রাল এবং স্টেট, দেখো রিলেশন বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস আর ডিফাইন্ড ইন, তাহলে এটা দেখতে পাবো আমরা 11তম পার্টি, 10-11তম পার্টি, পার্ট 11-এ। তারপরে নেক্সট কোশ্চেন 36 নম্বর, হাউ মেনি শিডিউল ডিড অরিজিনাল কনস্টিটিউশন হ্যাভ? মূল সংবিধানে কয়টি তপশিল ছিল? তাহলে মূল সংবিধানে আমরা 8টা তপশিল দেখতে পাই, অর্থাৎ শিডিউল। আমরা শিডিউল 1, 2, 3 মূল সংবিধানে 8টা ছিল, পরে 4টে শিডিউল অ্যাড হয়েছে। দেখো মূল সংবিধানে আমরা 8টা শিডিউল দেখতে পাচ্ছি, পরে 9, 10, 11 আর 12 অ্যাড হয়েছে। 9 নম্বর শিডিউল কি? ভূমি সংক্রান্ত বিষয়, পঞ্চায়েতি রাজ এখানে অ্যাড হয়েছিল, এই ভূমি সংক্রান্ত যে বিষয়টা সেটা এখানে অ্যাড হয়েছে। 10 নম্বর হচ্ছে দল ত্যাগ বিরোধী আইন, দল ত্যাগ বিরোধের বিষয়টা বিরোধী। আর 11 নম্বর শিডিউলে রয়েছে পঞ্চায়েত, আর 12তে হচ্ছে পৌরসভা। ঠিক আছে, এই পরে এই 4টে অ্যাড হয়েছে, 9, 10, 11, 12। পরীক্ষায় আসে যে এই 4টে অ্যাড হয়েছে কবে, কোন সময় বা কততম অ্যামেন্ডমেন্ট, এগুলো আসে। দেখো এই কোশ্চেনগুলো আমরা করতে করতে এগুলো পেয়ে যাবো। তো মূল সংবিধানে ছিল আমরা 8টা তপশিলি, তাহলে 8 শিডিউল কী বিষয়ে আলোচনা করে? দেখুন, অষ্টম তপশিল কী বিষয়ে আলোচনা করে? অষ্টম তপশিল কি জানি আমরা? অষ্টম তপশিলে আমরা দেখতে পাবো, অষ্টম তপশিলে আমরা 8টা ল্যাঙ্গুয়েজ দেখতে পাবো। ঠিক আছে, অষ্টম তপশিলে দেখতে পাবো আমরা 8টা ল্যাঙ্গুয়েজ। তাহলে অষ্টম তপশিলে আমরা দেখতে পাবো ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত বিষয়। নেক্সট কোশ্চেন দেখি, ল্যাঙ্গুয়েজ কটা রয়েছে? আমরা বললাম বর্তমানে ভারতবর্ষে 22টি ভাষা রয়েছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 38 নম্বর কোশ্চেন, 10 শিডিউল অর্থাৎ 10ম তপশিলে কি নিয়ন্ত্রণ করা হয়েছে? 10ম তপশিল কি? দেখো, অ্যান্টি ডিফেকশন ল, নাকি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, নাকি এমার্জেন্সি প্রভিশন, নাকি ইলেকশন? আচ্ছা, এই কোশ্চেনটা ভুল আছে একটু, না ঠিক আছে অ্যান্টি ডিফেকশন ল, সঠিক অ্যান্সার অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, এই অ্যান্টি ডিফেকশন ল 52তম দলত্যাগ বিরোধী আইন 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1985-তে অ্যাড হয়েছে। এই 1985-তে আমাদের প্রধানমন্ত্রী ছিল কে? রাজীব গান্ধী। যদি পরীক্ষায় কোশ্চেন আসে এটা মাথা রাখবে, এটা আসতে পারে যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যান্টি ডিফেকশন ল অ্যাড হয়েছে? 52তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1985 সালে রাজীব গান্ধীর আমলে। নেক্সট কোশ্চেন, অর্থাৎ দল ত্যাগ বিরোধী আইন মানে একজন সাপোজ কেউ একজন একটা এ দলে জিতলো, জেতার পরে দেখা যাচ্ছে সে কোনো কারণে বি রাজনৈতিক দলে চলে গেল, মানে এমএলএ হওয়ার পরে দেখা যাচ্ছে এ রাজনৈতিক দলে এমএলএ হওয়ার পরে সে বি রাজনৈতিক দলে চলে গেল। তাহলে এ রাজনৈতিক দলের যে সিম্বলটা সে ইউজ করছিল, সেই সিম্বল যেহেতু সে এ রাজনৈতিক দলের কারণে পেয়েছে, তাই বি রাজনৈতিক দলে যদি সে চলে যায় জেতার পরে, তাহলে এই যে ওর যে দল চেঞ্জ করছে, সেই দল চেঞ্জ যাতে না করতে পারে এভাবে, সেই কারণে এখানে বলা এই অ্যান্টি ডিফেকশন ল বা দল ত্যাগ বিরোধী আইন নিয়ে আসা হয়েছে। ওকে, তারপরে 7 শিডিউল ইজ রিলেটেড টু, দেখো সপ্তম তপশিল সংক্রান্ত বিষয় 39 নম্বর, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিভিশন অফ পাওয়ার, ল্যাঙ্গুয়েজ, নাকি SC/ST রাইট? 39 নম্বর কোশ্চেন। তাহলে দেখো ডিভিশন অফ পাওয়ার আমরা 3টে লিস্টে ডিভিশন করতে দেখি। একটা হচ্ছে দেখো টোটাল ক্ষমতাটাকে আমরা 3টে লিস্টে ভাগ করি, 1, 2 আর হচ্ছে 3। দেখো 3টে লিস্ট, একটাকে বলছি আমরা ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, আর এটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই 3টে লিস্টে আমরা টোটাল যে পাওয়ারটাকে আমরা ভাগ করছি, অর্থাৎ সপ্তম শিডিউলে যে টোটাল পাওয়ারটাকে আমরা 3টে ডিভিশনে ভাগ করছি। তারপরে নেক্সট দেখো 40 নম্বর কোশ্চেন, কোন তপশিলে সরকারি ভাষাগুলির তালিকা রয়েছে? তাহলে সরকারি ভাষা একটু আগেই বললাম 8 শিডিউলে আমরা দেখতে পাবো। তাহলে 8 শিডিউলে দেখতে পাবো আমরা সরকারি ভাষা আমাদের অরিজিনাল ছিল 14টা, আর বর্তমানে রয়েছে আমাদের 22টা। এইটুকু মনে রাখবে তাহলে হবে। তারপরে 3rd শিডিউল কন্টেন্টস, অর্থাৎ তৃতীয় তপশিলে কী বিষয়? দেখো তৃতীয় তপশিল অর্থাৎ যে আমাদের 3 নম্বর শিডিউল, দেখো ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, প্রেসিডেন্ট পাওয়ার, সিটিজেনশিপ, নাকি ট্রাইব্যুনাল? তাহলে ওথ অ্যান্ড পাওয়ার অর্থাৎ
ওথ মানে হচ্ছে কি বলতো, যেটাকে বাংলায় বলা হচ্ছে শপথ গ্রহণ, ঠিক আছে, শপথ গ্রহণ। তাহলে বিভিন্ন যে সাংবিধানিক পদ রয়েছে তাদের শপথ গ্রহণের বিষয়টা রয়েছে 3 নম্বর শিডিউলে। তারপরে নেক্সট কোশ্চেন, কোন তপশিলে রাষ্ট্রপতি গভর্নরদের বেতন সংক্রান্ত ধারা রয়েছে? অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গভর্নর এবং গভর্নর জেনারেল এদের যে গভর্নর এদের যে বেতন রয়েছে সেই বেতন সংক্রান্ত বিষয় কত নম্বর শিডিউলে রয়েছে? খুব ভালো কোশ্চেন, এটা সেকেন্ড শিডিউল। তাহলে বেতন সংক্রান্ত বিষয় দেখতে পাবো না সেকেন্ড শিডিউলে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, ফার্স্ট শিডিউল মেনশন, অর্থাৎ প্রথম তপশিল কিসের তালিকা দেয়? দেখো প্রথম তপশিল সব সময় জানবে স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, সব সময় প্রথম তপশিল, প্রথম পার্ট এবং প্রথমে সব সময় আগে ভারতের ভূখণ্ড সম্পর্কিত বিষয় প্রথমেই থাকবে। তাহলে প্রথম তপশিলে আমরা ভারতের ভূখণ্ড সম্পর্কিত বিষয় দেখতে পাবো। তারপরে নেক্সট কোশ্চেন, পঞ্চম শিডিউল অর্থাৎ পঞ্চম তপশিল কি বিষয়? দেখো পঞ্চম তপশিল রয়েছে আমাদের শিডিউল ট্রাইব, পঞ্চায়েত, ইলেকশন নাকি কোঅপারেটিভ সোসাইটিস। দেখো শিডিউল এখানে হচ্ছে শিডিউল ট্রাইবস। এখানে শিডিউল ট্রাইব বলতে রিলেশন টু অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়াজ অ্যান্ড ট্রাইবস। এখানে কিন্তু ওইভাবে কিন্তু শিডিউল ট্রাইবস বোঝানো হয় না, এখানে রিলেশন বলা মানে এখানে বোঝানো হয় শিডিউল ট্রাইব বলতে যে শিডিউল এরিয়া, আমাদের যে 6 শিডিউলের ভিতরে শিডিউল এরিয়ার ভিতরে যে ট্রাইবগুলো রয়েছে সেই শিডিউল ট্রাইবগুলো নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেখানে পঞ্চম শিডিউলের ভিতরে রয়েছে সেটা। ওকে, শিডিউল ট্রাইব সংক্রান্ত বিষয় দেখতে পাবো আমরা পঞ্চম তপশিলে। তারপরে দেখো 6 নম্বর, 45 নম্বর, উত্তর পূর্ব ভারতের আদিবাসী এলাকাগুলির প্রশাসন কোন তপশিলে? অর্থাৎ এইটাকে বলছি আমরা, দেখো নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের যে বিষয়গুলো রয়েছে এটা আমরা 6 শিডিউলে দেখতে পাবো। ঠিক আছে, 6 শিডিউলের ভিতরে এগুলো আমরা দেখতে পাবো। তাহলে 6 শিডিউল কী বোঝায়? দেখো 6 শিডিউলের ভিতরে যে আমাদের টোটাল যেসব স্টেটগুলো রয়েছে, বিশেষ করে যেমন আসাম স্টেটগুলো একটু লিখে রাখো, মেঘালয়, উত্তর পূর্ব স্টেট বিশেষ করে মিজোরাম, ত্রিপুরা, এই কটা স্টেটকে 6 শিডিউলের ভেতরে রেখে দেওয়া হয়েছে। এই 6 শিডিউল স্টেটগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিছু এক্সট্রা সুযোগ সুবিধা পায়, যে এই শিডিউল এই স্টেটগুলোর ডেভেলপের ক্ষেত্রে কিছু এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই 6 শিডিউলের ভিতরে রাখা হয়েছে। বোঝা গেছে? তারপরে নেক্সট কোশ্চেন, নবম শিডিউল ওয়াজ অ্যাডেড বাই, অর্থাৎ নবম তপশিল কোন সংশোধনের মাধ্যমে যোগ করা হয়েছে? দেখো নবম তপশিল আমরা কোন সংশোধনের মাধ্যমে যোগ করেছি? দেখো ফার্স্ট সংবিধান সংশোধন, মাথায় রাখবে। দেখতে পাবো আমরা ফার্স্ট সংবিধান সংশোধন। ঠিক আছে, নবম তপশিল আমরা দেখতে পাবো। আমরা একটু আগেই বললাম যে আমরা 1 থেকে 8 পর্যন্ত আমাদের ভারতীয় সংবিধানে প্রথমেই ছিল, 9কে আমরা অ্যাড করেছি, 10 অ্যাড করেছি, 11 অ্যাড করেছি, 12 অ্যাড করেছি। প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা নবম শিডিউল অ্যাড করছি। নেক্সট, রাজ্যসভার আসন বন্টন সংক্রান্ত তপশিল কোনটি? তাহলে রাজ্যসভার আসন বন্টন দেখতে পাবো আমরা 4th, অর্থাৎ রাজ্যসভায় যে আসন বন্টন হয়, যে কোন রাজ্যে কটি আসন পাবে সেই বিষয়টাই আমরা 4th শিডিউলে দেখতে পাবো। 11 শিডিউল কি? দেখো 11 শিডিউল একটু আগেই বললাম আমি পঞ্চায়েত, আর পরে ঠিক মিউনিসিপ্যালিটি হচ্ছে 12তম শিডিউল। দেখো 12 শিডিউল দেওয়া আছে আবার কোশ্চেন, তাহলে 12 শিডিউল কি দেখতে পাবো আমরা? পঞ্চায়েত। এই দ্বাদশ তপশিল কোন বিষয়ে দেখতে পাবো আমরা? আরবান লোকাল বডিজ, অর্থাৎ আরবান বলতে গেলে এখানে শহুরে লোকাল বডিজ বা এখানে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত মানে তোমার পৌরসভা। ঠিক আছে, এটা হচ্ছে পৌরসভা। নেক্সট, অ্যান্টি ডিফেকশন প্রভিশন ওয়ার ইনসার্টেড থ্রু, 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করলাম আমরা অ্যান্টি ডিফেকশন প্রভিশন, যেটাকে বলছি আমরা দল ত্যাগ বিরোধী আইন। 52 নম্বর 1985 সালে। তারপরে দেখো, আচ্ছা এইখানে আর একটা জিনিস একটু জেনে রাখো, এই পঞ্চায়েত আমরা অ্যাড করব 73তম সংবিধান সংশোধন, আর এটাও অ্যাড করব আমরা 74তম, পৌরসভা অ্যাড করব 74তম সংবিধান সংশোধন। ঠিক আছে, পঞ্চায়েত 73তম সংবিধান সংশোধন, আর এটা হচ্ছে 74তম সংবিধান সংশোধন। তাহলে আজকের 50টা কোশ্চেন কমপ্লিট হলো। তো তোমরা দেখবে যে এই কোশ্চেনগুলো কত পরীক্ষায় তোমরা পাও, একটু খেয়াল করবে, লক্ষ্য করে, যে এই টাইপের কোশ্চেনগুলো যদি তোমরা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো, আমি এটুকু 100% বলতে পারি যে তোমাদের কোনো কোশ্চেন তোমাদের বাদ যাবে না। আমি যেভাবে তোমাদের করাচ্ছি একটু ভালো করে তোমরা পেশেন্স নিয়ে টোটাল ভিডিওগুলো তোমরা পরপর দেখতে থাকো, প্রচুর তোমাদের পরীক্ষার জন্য প্রচুর উপযোগী হবে, এগুলো ভীষণভাবে উপযোগী হবে, সেটা তোমরা পরে বুঝতে পারবে, পরীক্ষার সময় বুঝতে পারবে। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত। যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো।
যারা আমার গ্রুপের সঙ্গে অ্যাড নেই পারলে বন্ধুদেরকে অ্যাড করে নিও, ওপেন গ্রুপ করা আছে ওটা, যে কেউ অ্যাড হতে পারে গ্রুপে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার পরের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।